হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার স্টাডি রুম উইথ পর্ণা। আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি তার মূল বিষয় বক্তব্য হচ্ছে ডিএলএড যারা পড়ছেন তাদের জন্য যে মাইক্রো টিচিংয়ের 5টা স্কিলস রয়েছে, সেই 5টা স্কিলস আপনারা কিভাবে লিখবেন এবং এই 5টা স্কিলসের জন্য যে আচরণের পরিবর্তন বা প্রত্যেকটা স্কিলের জন্য যে আলাদা আলাদা উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো সম্পর্কে আপনাদের কিভাবে ধারণাটা রাখতে হবে, ঠিক আছে, সেই সংক্রান্ত ভিডিও, অর্থাৎ ডিএলএডের মাইক্রো টিচিং সংক্রান্ত ভিডিও। তো প্রথমেই চলে আসি এই মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে ডিএলএড সেকশানে আমরা 5টা আলাদা আলাদা দক্ষতা পড়ি বা 5টা আলাদা আলাদা স্কিলস পড়ি। প্রথমটা হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা, ঠিক আছে। সমন্বয় সাধন দক্ষতা মানে হলো স্কিলস অফ ইন্টিগ্রেটিং নলেজ অফ এক্সপেরিয়েন্স, অর্থাৎ কিনা আমি সমন্বয় করব। কার সাথে কার সমন্বয় করব? মনে করুন আপনি একটি বিষয় পড়াতে গিয়েছেন, এবার যে বিষয়টি আপনি পড়াতে গিয়েছেন সেই বিষয়টির সাথে অন্যান্য বিষয়ের সংযোগ সাধন করতে হবে বা অন্যান্য বিষয়ে সমন্বয় করতে হবে, তবে আপনি পড়াচ্ছেন। নামটাই হচ্ছে সমন্বয়, ইন্টিগ্রেটেড লার্নিং যেটা হচ্ছে সেটা, বা ইন্টিগ্রেটিং নলেজ হচ্ছে। আগে কি হতো, বাংলা পড়ানো মানে খালি বাংলাই পড়াচ্ছি, বা ইংরেজি পড়ানো মানে কি হচ্ছে খালি ইংরেজিই পড়াচ্ছি। কিন্তু একটু যদি আমরা গভীরভাবে ভাবি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলা পড়াতে গিয়েও কিন্তু আমরা কিছু কিছু শব্দ অন্যান্য ভাষার শেখাই। যেমন ধরুন কোনো একটা বাংলায় লেখা আছে হাসপাতাল, কোনো একটা রুগী হাসপাতালে যাচ্ছে, বাংলাতে এটা লেখা আছে, তাহলে হাসপাতাল এইটা কিন্তু মানে খানিকটা ইংরেজি শব্দ থেকেই এসেছে, হসপিটাল থেকেই তো হাসপাতাল হয়েছে, তাই না? বাংলা তো হাসপাতালের বাংলা কি চিকিৎসা কেন্দ্র, তাহলে সেই জায়গাটা কিন্তু আমরা সবসময় বাংলাতে ব্যবহার করছি না। অর্থাৎ কিনা একটা বিষয় পড়াতে গিয়ে অন্য বিষয়ের সাথে সম্পর্ক স্থাপন আমরা প্রতিনিয়ত করে থাকি, কিন্তু আমরা সেটা শিশুদেরকে সেইভাবে পড়াই না সবসময়, তাই না? দেখা যাচ্ছে বাংলা পড়াতে গিয়ে এখানে একটা পরিবেশবিদ্যা পড়িয়ে ফেলছি, বা আমরা কিছুটা ভূপ্রকৃতি সম্পর্কেও বর্ণনা কিছু কিছু ক্ষেত্রে দিয়ে ফেলছি। তাহলে কি হচ্ছে যে আমি পরিবেশের সাথে রিলেট করে করে পড়াচ্ছি। এইবারে এটা হচ্ছে ফার্স্ট এডটা, যেখানে আমি মানে ফার্স্ট দক্ষতা বা ফার্স্ট স্কিল, যেখানে কিনা আমি একটা বিষয়ের সাথে অন্য বিষয়ের সম্পর্ক স্থাপন করে করাচ্ছি এবং সমন্বয় সাধন করে পড়াচ্ছি, ঠিক আছে। এইবারে এই প্রত্যেকটি দক্ষতার আবার কিন্তু অনেকগুলো উপাদান রয়েছে বা অনেকগুলো আচরণের পরিবর্তন রয়েছে। প্রত্যেকটা দক্ষতার ডিটেলিংটাতে আমি নেক্সটে যাচ্ছি, ঠিক আছে। এইবারে আমি সেকেন্ডে আসছি, মানে দ্বিতীয় যে দক্ষতা সেটাতে আগে বলে নিই। দ্বিতীয় দক্ষতা হচ্ছে শিশু কেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা, ঠিক আছে। শিশু কেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা, এখানে বলাই হচ্ছে স্কিল অফ ফ্যাসিলিটিং চাইল্ড সেন্ট্রিক লার্নিং, অর্থাৎ এখানে শিশুরাই সব করবে, ঠিক আছে। শিশু কেন্দ্রিক মানে কি, শিশুদের যে চাহিদা, শিশুদের যে মনের কামনা বাসনা বা তাদের চিন্তা ভাবনা, সেইটাকে বুঝে আমাদেরকে কি করতে হবে, সবসময় পড়াতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটারও কিন্তু রয়েছে আচরণের পরিবর্তন। এইগুলো আচরণের পরিবর্তন বা প্রত্যেকটা স্কিলসের জন্য যে আলাদা আলাদা করে আমরা যে ধরনের আমরা উপাদানগুলো পড়ব সেইগুলোতে আমি পড়ে যাচ্ছি। আচ্ছা, 3 নম্বর হচ্ছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা। তাহলে এখানে তো পরিষ্কার বলাই হচ্ছে যে শিক্ষকের কাজ কি, এখানে শিক্ষকের কাজ হলো কেবলমাত্র শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করবে। মানে হচ্ছে যে ধরো কোনো একটা টপিক কেউ পড়িয়ে ফেলেছে, এবার যে টপিকটা পড়ানো হয়ে গেল সেই টপিক সম্পর্কে স্টুডেন্টসদের মনে কোনো দ্বন্দ্ব বা কোনো ডাউট থাকতে পারে। স্টুডেন্টরা কি করবে, এই তৃতীয় দক্ষতাতে বা তৃতীয় স্কিলে স্টুডেন্টরা এই তাদের দ্বন্দ্ব নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো 4 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা, স্কিল অফ ডেভেলপিং অবজারভেশন ইন লার্নার্স, তাই তো। তার মানে কি, যে সব কিছু করার আগে কিন্তু আমরা কি করি, আগে দেখতে বলি, দেখো তো বোর্ডে কি লেখা আছে, দেখো তো এই চার্টে তোমরা কি দেখতে পাচ্ছ, এইভাবেই তো আমরা ক্লাসরুমে গিয়ে পড়াই। তাহলে এই পর্যবেক্ষণ করিয়ে করিয়ে পড়ানো হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা। আচ্ছা, 5 নম্বর হচ্ছে শিখন পরিস্থিতির সাথে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা। কৃতকলা শিল্প, এটার মানে হচ্ছে যে কোনো একটা অ্যাক্টিভিটি, কোনো একটা কাজ, সেটা ছবি আঁকা হতে পারে, সেটা নাটক করা হতে পারে, সেটা গান গাওয়া হতে পারে, এই ধরনের কোনো একটা অ্যাক্টিভিটির মাধ্যমে আমি ক্লাসরুমে পড়াচ্ছি, ঠিক আছে। যে স্কিল অফ ইন্টিগ্রেটিং পারফর্মিং আর্ট উইথ দ্য লার্নিং সিচুয়েশান, পারফর্মিং আর্ট মানে যে কোনো কিছু হতে পারে, রোল প্লে মডেল হতে পারে, ঠিক আছে, সেটার আমি করছি আর কি, ক্লাসরুমে করিয়ে করিয়ে পড়াচ্ছি।
তাহলে প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে যে দেখুন আপনারা যে এই যে নামগুলো, স্কিল বা দক্ষতার যে নাম, এই নামটাই যদি আমরা মাথাতে খুব ভালো করে ঢুকিয়ে ফেলি তাহলেই কিন্তু পড়ানোর বিভিন্ন টেকনিক সম্পর্কে আমরা জানতে পারবো। মাইক্রো টিচিংয়ে কী হয়, আমি আমারই শিক্ষক শিক্ষার্থী যারা রয়েছে, অর্থাৎ আমার পিয়ার গ্রুপ বা একটা শিক্ষক শিক্ষার্থীর গ্রুপের সামনে দাঁড়িয়ে আমি কি করছি, পড়াচ্ছি। 5 মিনিট থেকে 6 মিনিট প্রত্যেকটা স্কিল আমি পড়াবো, বা 5 মিনিট থেকে হার্ডলি 8 মিনিট, 8 মিনিটের বেশি কোনো স্কিল পড়ানো সম্ভব নয়, যায়ও না। তো 5 মিনিট থেকে 8 মিনিটের জন্য আমি একটা করে স্কিল পড়াবো এবং একটা বিষয়ের ওপরে পড়াবো। ঠিক আছে, একটা বিষয়ের ওপরে পড়াবো। প্রথমেই যেটা মনে রাখতে হবে যে যদি আমি বাংলা পড়াই তাহলে এমন একটা কবিতা আমি নেব যেখানে কিনা এই 5টা দক্ষতাকে মানে মাথায় রেখে আমি কবিতাটিকে ভাগ করতে পারি, সেইটাকে মাথায় রেখে কিন্তু আমাকে আগে বিষয়টাকে নির্ধারণ করতে হবে। মনে করুন কেউ কুমোরপাড়ার গরুর গাড়ি কবিতাটি পড়াবে। এবার কুমোরপাড়ার গরুর গাড়ি কবিতাটিকে আমি প্রথমে 5টা ভাগে ভাগ করছি। কেন করছি 5টা ভাগে ভাগ? দেখুন, আমাকে সমন্বয় সাধন দক্ষতায় কিছুটা পড়াতে হবে, শিশু কেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতাতে কিছুটা পড়াতে হবে, প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতাতেও পড়াতে হবে, পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতাতেও করাতে হবে, আবার ওই যে কৃতকলা শিল্পের সাথে সংযোগ সাধনের দক্ষতা, সেখানেও আমাকে কিছু পড়াতে হবে। মানে একটা বড় ধরনের গল্প নেওয়া যেতে পারে মাইক্রো টিচিংয়ের জন্য, বা কোনো বড় কবিতা নেওয়া যেতে পারে, যে কবিতাটিকে আমি 5টা ভাগে ভেঙে ভেঙে পড়াবো। যেহেতু 5টি দক্ষতাই এখানে দেখাতে হবে বা খাতায় লেখার সময় লিখতে হবে, তাই জন্য কিন্তু বড় ধরনের একটি কবিতা বা বড় ধরনের একটি গল্পকে বাংলার ক্ষেত্রে আমরা চুজ করে নেব। এবারে বাংলা বা ইংরেজি একই রকমের হয়, কিন্তু যদি আমি গণিতের কথা বলি আর যদি পরিবেশের কথা বলি তাহলে কি হবে, তাহলে সেইখানে একটা গোটা আমার চ্যাপ্টারকে ধরে নিতে হবে। ঠিক আছে, গোটা চ্যাপ্টারকে এবার দিয়ে তারপরে ভাগ ভাগ করে পড়াচ্ছি। ঠিক আছে, মনে করুন আমি খাদ্য অধ্যায়টি আমি পড়াবো, তাহলে খাদ্য এই অধ্যায়টির যে অংশগুলো রয়েছে তাকে আমি কটা দিনে কীভাবে পড়াবো সেইটা আমরা আগে ভাগ করে নেব। এবারে এখানে যেহেতু 5 থেকে 8 মিনিটের কাজ, ঠিক আছে, তার মানে কি আমি একটা চ্যাপ্টারকে সেই রকমভাবে ভাগ করব যে প্রথমের জায়গাটা আমি 5 থেকে 8 মিনিট পড়াবো সমন্বয় সাধনে, তারপরেরটা আমি শিশুকেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতাতে পড়াবো, তারপরেরটা আমরা প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতাতে পড়াবো। ঠিক আছে, এরকমভাবে ভাগ করে নিতে হবে, যাই আপনার বিষয়বস্তু থাকুক না কেন। এবার এখানে একটি মজার বিষয় আছে, যেহেতু দীর্ঘদিন আমি একটি কলেজের সাথে যুক্ত রয়েছি, হ্যাঁ বিএড কলেজের সাথে, আমি এখানে দেখতে পেয়েছি খাতা হয়তো ছাত্রছাত্রীরা বানাচ্ছে, খাতাতে তারা বিভিন্ন ধরনের লেখা লিখছে, মাইক্রো টিচিংয়ের জন্য বিভিন্ন ধরনের লেখা লিখছে, কিন্তু যখন মাইক্রো টিচিং করে দেখাতে হচ্ছে, হ্যাঁ, তখন কিন্তু তাদের বিভিন্ন ধরনের অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে। তাহলে সেই অসুবিধাগুলো যাতে না থাকে তার জন্য কিন্তু আমি এই ভিডিওটাতে ডিটেলসে বলে দেবো। ঠিক আছে, মানে আমি যখন কোনো একটা কবিতা পড়াবো, কোনো একটা গল্প পড়াবো বাংলার ক্ষেত্রে বা ইংরাজির ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে তখন আমি কিভাবে পড়াবো, ঠিক আছে, প্রত্যেকটা দক্ষতা আমি কিভাবে পড়াবো সেইটা, এবং কীভাবে লিখলে পরে লেখাটাও বেশি উৎকৃষ্ট হয় সেটাও কিন্তু আমি এখানে বলে দেবো। ঠিক আছে, আচ্ছা, প্রথমেই এবার বলি যে ফার্স্ট স্কিল বা প্রথম দক্ষতা হচ্ছে আমাদের সমন্বয় সাধন দক্ষতা, যেটা আমি বললাম যে নামটাকে মাথায় রাখলে পরে প্রত্যেকটি দক্ষতার যে নাম, এই নামটা যদি আমাদের মনে থাকে তাহলে কিন্তু আমরা সেই দক্ষতাটির কাজ সম্পর্কে একটা ছোট্ট করে আইডিয়া সাথে সাথে পেয়ে যাব। যেমন এই প্রথম স্কিলটার নাম হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা, তাহলে এখানে শিক্ষার্থীর কাজ কী হবে, বা টিচার ট্রেনি তার কাজ কী হবে, সমন্বয় করা। কার সাথে কার সমন্বয় করা, সে যে বিষয়টি পড়াতে এসেছে সেই বিষয়ের সাথে অপর বিষয়ের সমন্বয় সাধন করা, বা অপর একটি সাবজেক্টের সমন্বয় সাধন করা, সেটা একটি নয় একের অধিক সাবজেক্টের সাথেও সমন্বয় সাধন করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইন্টিগ্রেটিং নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। এবারে মজার বিষয় হলো এটার আন্ডারে কিন্তু কিছু আচরণের পরিবর্তনের সমূহ রয়েছে বা আচরাঙ্গ রয়েছে, আর একটু সহজ ভাষায় বলি উপাদান আছে। ঠিক আছে, ইংরেজিতে যাকে বলে কম্পোনেন্টস। তার মানে মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে ডিএলএড সেকশানে 5টা স্কিলস এবং 5টা স্কিলসের রিগার্ডিং আবার একটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল স্কিলসের রিগার্ডিং কী করছে না, 4টা করে আমাদের কম্পোনেন্টস থাকছে, 4টা করে কি থাকছে, আচরণের পরিবর্তন থাকছে। তার মানে দাঁড়ায় যে যখন আমি সমন্বয় সাধন দক্ষতাটি মাধ্যমে আমি পড়াবো, হ্যাঁ, তখন কি করব, এই যে আচরণের পরিবর্তনগুলো রয়েছে, 4টি আচরণের পরিবর্তন যেটা স্ক্রিনে এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই 4টি আচরণের পরিবর্তনই কিন্তু আমাকে করে দেখাতে হবে।
বা 4টি আচরণের পরিবর্তন থেকে আমাকে কিছু প্রশ্ন করতে হবে এবং বোর্ড ওয়ার্কও করতে হবে, টিএলএমেরও ব্যবহার করতে হবে। বোঝা গেল? এভাবেই কিন্তু পড়াতে হবে। মনে করুন কোনো একটা ছাত্র বা ছাত্রী বা শিক্ষক শিক্ষার্থী কী করছে, যে 4টা আচরণের পরিবর্তন করে দেখাচ্ছে না, একটা বাদ চলে গেছে, সে কিন্তু মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে নাম্বার পাবে না, বা একটা কম্পোনেন্ট যেহেতু সে দেখালো না তাই জন্য কিন্তু তার নাম্বারটি কাটা যাবে। হ্যাঁ, এটা কিন্তু পারফর্ম যখন হয়, মাইক্রো টিচিং পারফর্ম যখন হয় তখন কিন্তু এই এক জিনিসই আমরা দেখতে পাই। আচ্ছা, এবারে আসি প্রথম জায়গাটায়, যে আমি সমন্বয় সাধন দক্ষতার ক্ষেত্রে যে আচরণের পরিবর্তনগুলো রয়েছে সেটা হচ্ছে 4টা, তাই তো? তাহলে প্রথম ভাগ কী আছে দেখুন, সমন্বয় সাধন দক্ষতার ক্ষেত্রে প্রথমেই হচ্ছে, এখানে বলা হচ্ছে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ, দ্বিতীয় হচ্ছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ, তৃতীয় হচ্ছে শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ। আচ্ছা, 4 নম্বর হচ্ছে সাধারণীকরণ। ঠিক আছে, এইবারে আমি বলছি যে কোন কোন আচরণের পরিবর্তনগুলো বা কোন কোন উপাদানগুলো আপনারা কিভাবে পড়াবেন। প্রথমটাই দেখে নেন, যে সমন্বয় সাধন দক্ষতার প্রথম আচরণের পরিবর্তন যেটা, সেটা হচ্ছে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। এবার এইটা না খুব সহজ, খুব সহজ। ধরুন আপনি প্রথম দিন ক্লাসে গিয়ে কিছু পড়াবেন, ওই যে আমি বললাম কুমোরপাড়ার গরুর গাড়ি, আমি এই কবিতাটা পড়াবো। ঠিক আছে, তাহলে এবারে আমি যখন ক্লাস শুরু করব তখন কি করব, কিছু দৃষ্টান্ত আমি শিক্ষার্থীর কাছ থেকে নেব। হ্যাঁ, আমার নিজের পড়ানোর বিষয় সংক্রান্ত কিছু দৃষ্টান্ত নেব। যেমন ধরুন আমি প্রথমেই ক্লাসে গিয়ে তো আর এটা বলবো না যে আজকে না তোমরা সবাই বই খোলো, এবার এটা রিডিং পড়তে থাকো। এই পদ্ধতিতে এখন আর পড়ানো যায় না, তাই তো? তাহলে আমরা এখন কি করব, যে শিশুদের মনের চাহিদা বুঝে, তাদের মনস্তাত্ত্বিক খিদেটা বুঝে কিন্তু আমরা পড়াবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই যেটা পড়াবো সেটা হচ্ছে যে, আচ্ছা তোমরা কি কখনো হাট দেখেছো? তোমাদের কি কারোর গ্রামে বাড়ি আছে? কার কার গ্রামে বাড়ি আছে একটু হাত তোলো তো। এইভাবে গল্পের ছলে কিছু প্রশ্ন করব এবং ওরা কিছু উত্তর দেবে। কেউ ধরুন বলল যে হ্যাঁ আমরা হাট দেখেছি, হাট হয় আমাদের গ্রামে বৃহস্পতিবারে বা বুধবারে, আমাদের গ্রাম অমুক জায়গায়, এই ধরনের কয়েকটা কথা তারা বলল। ঠিক আছে, এবার ধীরে ধীরে আমি কী করছি, তারপরে আমি আমার বিষয়ের দিকে আসছি। এবার আমি শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমি তাদেরকে কি বলতে পারি, যে বাহ তোমরা খুব ভালো বলেছো, যে আমি কিন্তু আজকে এইরকমই একটি কবিতা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, যেখানে কিনা একটা হাটের ছবি আছে, হাটের চিত্র আছে। সেটা কি? সেটা হলো কুমোরপাড়ার গরুর গাড়ি। ঠিক আছে, এইভাবে আমি আমার টপিকের কিন্তু ইন্ট্রোডিউস করছি। প্রথমেই গিয়ে বলে দিচ্ছি না আজকে তোমাদের আমি এই কবিতাটি পড়াবো বা এই অমুক গল্পটি পড়াবো। একটু গল্পের ছলে কয়েকটা প্রশ্ন আমি করব এবং তার উত্তর কিন্তু শিক্ষার্থীরা দেবে। যা উত্তর দেবে সেটা আমি বোর্ডেও লিখব এবং ধীরে ধীরে কিন্তু আমি টপিকের নামটা, মানে আমি যেটা পড়াবো, যেটা আলোচনা করব, মেন টপিকের নামটা আমি ডিক্লেয়ার করব এবং বোর্ডে আমি লিখব। ঠিক আছে, এইবারে আসি দ্বিতীয় যে কম্পোনেন্ট, সেটা এখানে বলা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ। এইবারে আপনি যখন ধরুন কবিতাটি পড়াচ্ছেন, হ্যাঁ কবিতাটি পড়াচ্ছেন যে কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, ঠিক আছে, আপনি এরমভাবে পড়াচ্ছেন, তাহলে তখন দেখা যাচ্ছে শিক্ষার্থীরা কি একটা দুটো কোশ্চেন করছেন এবং তার উদাহরণগুলো শিক্ষার্থীদের কাছ থেকে আপনারা নিচ্ছেন। আচ্ছা, এখানে কেমন গাড়ির কথা বলা হয়েছে বলো তো? গরুর গাড়ির কথা বলা হয়েছে। আচ্ছা, গরুর গাড়ির মতো অন্য কোনো গাড়ি তোমরা দেখেছো, যে গাড়ি কিনা কোনো ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে বা অন্য কিছু টেনে নিয়ে যাচ্ছে, এরকম অন্য জীবজন্তু দ্বারা টানা হচ্ছে, এরকম কি কোনো গাড়ির পরিচয় তোমরা পেয়েছো? ওরা নিশ্চয়ই বলবে হ্যাঁ আমরা ঘোড়ার গাড়ি দেখেছি, হ্যাঁ, বা আমরা ঠেলা রিক্সা দেখেছি যেখানে মানুষ মানে নিয়ে যায়, টেনে টেনে নিয়ে যায়। তাহলে আমি একটা গাড়ির উদাহরণ দিলাম, গরুর গাড়ি। এবার সিমিলার কিন্তু ওরা কিন্তু উদাহরণ দিচ্ছে শিক্ষার্থীরা, যে হ্যাঁ আমরা ঘোড়ার গাড়ি দেখেছি বা আমরা অন্য কোনো পশু যে গাড়ি টেনে নিয়ে যায় সেই রকম গাড়ি কিন্তু আমরা দেখেছি। ঠিক আছে, তাহলে এইভাবে যথাযথ উদাহরণগুলো হচ্ছে। এরপরে হচ্ছে আমাদের মেন বিষয়, যেটা কিনা শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয়করণ। দেখুন আমি যাই পড়াই না কেন, যে বিষয়ই পড়াই না কেন, সেই বিষয়টির সাথে কিন্তু অন্য বিষয়ের সমন্বয় থাকে। সেইগুলো কিন্তু এখানে করে দেখাতে হবে। যেমন দেখা যাচ্ছে আমি কুমোরপাড়ার গরুর গাড়ি কবিতাটি আমি পড়াচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করছি, আমি বলছি কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, তাই তো? তারপরে যে আমি এই 4 লাইনই পড়াই না কেন, আমি বা যে 2 লাইনই পড়াই না কেন, হ্যাঁ,
তাহলে এই যে 2 লাইন বা 4 লাইন আমি পড়াচ্ছি, এইখানে কিন্তু অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় আমাকে করে দেখাতে হবে। কীভাবে? যেমন আমি একটু আগেই বললাম যে আমি একটা উদাহরণ দিলাম গরুর গাড়ি। গরুর গাড়ি, এই গরুর গাড়িটার সাথে মিল রেখে অন্য কোনো জন্তুদের দ্বারা বা প্রাণীদের দ্বারা টানা কোনো গাড়ির কথা তারা জানে কিনা, শিক্ষার্থীরা জানে কিনা, ঠিক আছে? এবার ওরা যখনই এগুলো বলছে তখন কিন্তু ওরা বিভিন্ন পশুর কথাও বলছে। গরু টানা গাড়ি, তাহলে সেটা গরুর গাড়ি। ঘোড়া টানা গাড়ি হলো ঘোড়ার গাড়ি। তাহলে গরু, ঘোড়া, এই যে এই পশুগুলোর নাম, এগুলো আমরা অন্য কোন বিষয়ে পাই? অবশ্যই আমরা পরিবেশবিদ্যাতে পাই। আবার বলছি কলসি হাঁড়ি, এই যে কলসি হাঁড়ি, হ্যাঁ, তারপরে বলছি ভাগ্নে মদন, তাই না? কলসি হাঁড়ি, ভাগ্নে মদন, এই যে বিভিন্ন ধরনের টার্মগুলো আমরা বলছি, এইগুলো থেকেই কিন্তু আমরা আবার ইংলিশে চলে যেতে পারি। যেমন কাউকে ধরুন জিজ্ঞাসা করতে আছে যে কলসি, আমরা বলছি কলসি, এটার ইংরেজি কী? হাঁড়ি, এটার ইংরেজি কী? তোমরা কি কেউ জানো? ওরা উত্তর দিল, বা ধরুন দিতে পারলো না, তাহলে আপনাকেই বলে দিতে হবে। আবার ভাগ্নে মদন, ভাগ্নে ইংরেজি কি কেউ জানো? এরকমভাবে কী করতে হচ্ছে, আপনাকে বিভিন্ন বিষয়ের সাথে আপনার যে পড়ানোর বিষয় সেটা কিন্তু রিলেট করে পড়াতে হচ্ছে। বা এখানে কটা ভাগ্নের কথা বলা হয়েছে, এখানে বলেছে ভাগ্নে মদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, তাই না? তাহলে এখানে কটা ভাগ্নের কথা বলা হয়েছে সেটা জিজ্ঞাসা করা হলো, তাহলে কি এলো? সংখ্যা এলো। যখনই অঙ্কের সংখ্যা এলো তখনই আপনাকে কি বলতে হবে যে তাহলে আমরা আজকে কিন্তু ইংরেজি থেকে আমরা এই শব্দগুলো শিখলাম, হ্যাঁ, আর বাংলা থেকে আমরা কি শিখলাম? একটা হাটের একটা পরিচয় পেলাম, ঠিক আছে? যেখানে হাট বাজার হচ্ছে সেটার একটা পরিচয় পেলাম। তার সাথে আমরা কি পাচ্ছি? বিভিন্ন ধরনের পশুর পাখিদের নাম সম্পর্কে আমরা এখানে জানতে পারছি, তাই তো? আবার অঙ্কের সংখ্যা সম্পর্কেও আমরা কিন্তু শিখেছি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে শিক্ষার্থীর সঙ্গে অন্যান্য বিষয়ের সমন্বয়করণ। এবং শেষ যেটা করতে হবে সেটা হলো জেনারেলাইজেশন বা সাধারণীকরণ। সাধারণীকরণে দুটো প্রশ্ন থাকে যে তাহলে আজকে এই সম্পূর্ণ মানে আমরা এই যে ক্লাস, এই সম্পূর্ণ ক্লাসটা থেকে আমরা কি শিখলাম? এই যে কি শিখলাম এই একটা প্রশ্ন করছি, এটার উত্তর হিসেবে ওরা দিচ্ছে যে আজকে আমরা একটা হাটের চিত্র সম্পর্কে দেখেছি, যে হাট বা বাজারে গিয়ে কিভাবে কেনা বেচা হয়, কি কি বিষয়ে কেনা বেচা হয়, হ্যাঁ, এবং সেখানে কোন কোন গাড়িতে চড়ে মাল নিয়ে আসা হয়, ঠিক আছে? এইগুলো সম্পর্কে আমরা জানলাম। একটা এই প্রশ্ন গেল। আর একটা প্রশ্ন এটা থাকে যে আমরা কোন কোন বিষয় সম্পর্কে আমরা শিখলাম, তাই তো? কোন কোন বিষয় সম্পর্কে শিখলাম বা কোন কোন অন্যান্য বিষয়ের সাথে আমরা আজকে পরিচিতি পেলাম, তার উত্তর হিসেবে যাবে পরিবেশ বিজ্ঞান থেকে আমরা এই শিখলাম, অঙ্ক থেকে আমরা একটা দুটো সংখ্যা শিখেছি, আচ্ছা, ইংরেজি থেকে আমরা এই শব্দ দুটি শিখেছি। বোঝা গেল? আসল বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু এখানে কুমোরপাড়ার গরুর গাড়ি কবিতা পড়াতে আসিনি। তো ওই কুমোরপাড়ার গরুর গাড়ি কবিতার ব্যাপারটা আমি যেহেতু সেরকমভাবে পড়ছি না, তো সেই জায়গাটাতে কিন্তু আপনারা যাবেন না। এখানে আমরা মাইক্রো টিচিংয়ের স্টেপসগুলো নিয়ে ডিটেলে আলোচনা করছি এবং কিভাবে পড়াবো, কি পদ্ধতিতে পড়াবো, কি পদ্ধতিতে আমি একটা ক্লাসরুমকে ম্যানেজ করব, সেইটা এখানে আপনাদেরকে বোঝানোর জন্যই কিন্তু আমি এভাবে ছোট ছোট উদাহরণের মাধ্যমে তুলে ধরে বোঝাচ্ছি, ঠিক আছে? এবার এইটা কিন্তু বাংলা বিষয়ের ওপর আমি বললাম। এবার একই রকমভাবে আপনারা কিন্তু চিন্তা করে করে ইংরেজিটাও করতে পারবেন এবং অঙ্ক আর হচ্ছে পরিবেশ বিজ্ঞানও কিন্তু আপনারা করতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, এইবারে পরের দক্ষতাতে আমি চলে যাই। পরের দক্ষতা মানে সেকেন্ড স্কিল। সেকেন্ড স্কিল মানে হচ্ছে শিশু কেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা। এগেন একই কথা বলবো যে এখানে কিন্তু একেবারে টপিকের নামটা বা দক্ষতার নামটা মাথায় রাখলে পরেই আমি সেই দক্ষতাটি কিন্তু করে দেখাতে পারবো, বা ডেমো, এই দক্ষতাটার ওপরে ডেমোটা দেখানো আমার পক্ষে সহজ হবে, ঠিক আছে? ফেসিলিটিং চাইল্ড সেন্ট্রিক লার্নিং, তাহলে এই লার্নিংটার মেন লক্ষ্য কি? চাইল্ড সেন্ট্রিক লার্নিং, অর্থাৎ কিনা শিশুরাই এখানে পরিচালনা করবে, ঠিক আছে? এবার দেখুন, এটারও কিন্তু আচরণের পরিবর্তন কটা আছে? 4টা। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু এই 4টা আচরণের পরিবর্তন করে দেখাতে হবে ডেমো যখন দেবেন তখন। বোঝা গেল? যেমন আমি সমন্বয় সাধনের 4টা আচরণের পরিবর্তন কিভাবে করা যাবে সেটা আমি বললাম, ঠিক একই রকমভাবে এখানে আমি বলছি যে এই শিশু কেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতার ক্ষেত্রে 4টা আচরণের পরিবর্তন কিভাবে করব।
এখানে মাথায় রাখতে হবে যে কোনো আচরণের পরিবর্তন যদি কেউ বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু তার নাম্বারটি কাটা যায় এবং সঠিকভাবে সে সেই দক্ষতাটি দেখাতে পারে না বলে তাকে কিন্তু এক্সটার্নাল স্যার মানে যিনি আপনার পরিদর্শক হিসেবে আসবেন, হ্যাঁ, তিনি কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করবেন। ঠিক আছে, এবারে দেখুন এখানে কি বলা হচ্ছে, শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতার প্রথম যে আমাদের উপাদান সেটা কি, সেটা হচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। তার মানে আপনি ক্লাসরুমে এবার পড়াতে গেছেন, ক্লাসরুমে পড়াতে গিয়ে আপনি কি দেখছেন যে শিক্ষার্থীরা গল্প করছে একে অপরের সাথে, ওর দিকে কাগজ ছোড়াছুড়ি করছে, কেউ বোতল দিয়ে অন্য একটা শিক্ষার্থীর মাথায় মারছে, তাহলে কি এইটার মানে দাঁড়ায় ক্লাসটাকে আমি ম্যানেজই করতে পারিনি, দেয়ার ইজ সাম মিসম্যানেজমেন্ট। তাহলে এই মিসম্যানেজমেন্ট যাতে ক্লাসে না থাকে, সমস্ত শিক্ষার্থী যেন আপনার কথা শোনে এবং প্রত্যেকের মনোযোগ যেন শিক্ষকের দিকে থাকে বা শিক্ষিকার দিকে থাকে, এই দায়ভার কিন্তু শিক্ষক বা শিক্ষিকার উপরে বর্তায় এবং এই শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে অংশগ্রহণ করে, পার্টিসিপেট করে, কোথায়, ক্লাসরুমের, তাই সেইটা কিন্তু আপনাকে এখানে দেখতে হবে। তাহলে আপনি ধরুন আবার আমি একটা কবিতা দিয়ে আমি বোঝাতে সুবিধা, কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি আবার আপনি পড়াতে গেছেন, হ্যাঁ, এবারে সেইখানে আপনি কি করছেন যে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করানোর জন্য কয়েকটি প্রশ্ন করছেন। ঠিক আছে, এবার আপনি দ্বিতীয় স্কিল পড়াচ্ছেন, এক প্যারা তো পড়াবেন না, পরের প্যারা পড়াচ্ছেন। ঠিক আছে, পরের যখন প্যারাগ্রাফটি পড়াচ্ছেন তখন সেই প্যারাগ্রাফ মানে ছোট করে বলে দিয়ে তারপরে তার থেকে কিন্তু কিছু প্রশ্ন আপনাকে করতে হবে যার উত্তর কিনা শিক্ষার্থীরা দেবে। এবারে হচ্ছে পরের যে উপাদান সেটা হলো ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। ধারাবাহিকতা মানে কন্টিনিউয়াস একটা ব্যাপার থাকবে। ধরুন আপনি পড়াচ্ছেন কুমোরপাড়ার গরুর গাড়ি, এবার হঠাৎ করে আপনি জীবনানন্দ দাশের কবিতাতে চলে যেতে পারবেন না। ঠিক আছে, ঠিক তেমনই কী হবে যে ধারাবাহিক দিকটাকে মাথায় রেখে পরপর প্রশ্ন করতে হবে। আপনি যদি প্রথম প্রশ্ন করেন যে এই কুমোরপাড়ার গরুর গাড়ি কবিতাটি কে লিখেছে, ঠিক আছে, তার একটা উত্তর পেলেন। এবার দিয়ে তারপরে তার দ্বিতীয় প্রশ্ন এটা আসবে যে তার লেখা অন্য কোনো কবিতা বা অন্য কোনো গল্প কি তোমরা পড়েছো। তাহলে কি হচ্ছে যে একটা ধারাবাহিক বিষয় বজায় থাকছে, আপনারা দেখতেই পাচ্ছেন কন্টিনিউয়াস ব্যাপারটা এখানে রয়েছে। হ্যাঁ, এবারে একটা স্তবক পড়াতে পড়াতে আবার লাস্টের স্তবক থেকে প্রশ্ন করা যাবে না, বা একটা জিনিস বোঝাতে বোঝাতে হঠাৎ করে অন্য জায়গায় টপকিয়ে চলে যাওয়া যাবে না। ঠিক আছে, অর্থাৎ একটা ধারাবাহিক দিকটা মাথায় রেখে, সিকোয়েন্সটাকে মাথায় রেখে আমাকে বোঝাতে হবে বা পড়াতে হবে। ঠিক আছে, এর পরেরটা হচ্ছে শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া মানে হচ্ছে যে তারা কথাবার্তা বলবে বা আলোচনা করে উত্তর দেবে। তাহলে এইখানে দুটো ধরনের প্রশ্ন করা যেতে পারে। এমন কোনো প্রশ্ন যে আচ্ছা আমার কবিতাটি তো আমি এখানে পড়ালাম, এবার এই কবিতাটি যে সারসংক্ষেপ সেটা তোমরা বিভাগ ক তোমরা একটু আলোচনা করে বলো তো, বা বিভাগ খ তোমরা একটু আলোচনা করে বলো তো এই নামকরণের সার্থকতাটা কি কবিতাটি ঠিক হয়েছে নাকি অন্য কোনো নামকরণ হতো। তাহলে এই যে আলোচনা করে একটা গ্রুপকে আমি অ্যান্সার দিতে বলছি বা আলোচনা করে বলছি যে ওরা উত্তর দেবে, এই আলোচনা করা এইটাই হচ্ছে মিথস্ক্রিয়া। যে পিয়ার গ্রুপ ইন্টারাকশন হচ্ছে, পিয়ার গ্রুপ মানে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করে একটা প্রশ্নের উত্তর দিচ্ছে, অর্থাৎ কিনা যে এই যে শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া, এখানে কি করবে শিক্ষার্থীরা একে অপরের সাথে আলোচনা করে একটা প্রশ্নের উত্তর দেবে বা একের অধিক প্রশ্নের উত্তর দেবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। এবার মোটামুটি আপনার কবিতাটি বা গল্পটি ধরুন পড়ানো শেষ হয়ে গেল, তখন আপনারা কি করবেন, ধরুন একটা দলকে একটা প্রশ্ন করলেন, কি ধরনের প্রশ্ন করলেন, যে বললেন যে আচ্ছা তাহলে আজকে আমরা কি কি শিখলাম বা কি কি জানতে পারলাম বলো তো এই কবিতাটি থেকে বা এই গল্পটি থেকে। বা অন্য ধরনের একটা প্রশ্ন করলেন, ধরুন যে এই যে কবিতাটির নামকরণের সার্থকতাটি তোমরা বলো তো একটু, বিভাগ ক, ওরা একটা উত্তর দিল। এবার খ বিভাগকে আবার আমি একই প্রশ্ন করছি, আচ্ছা বিভাগ ক কি সঠিক উত্তর দিয়েছে। এইভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বোঝা গেল? সিদ্ধান্ত গ্রহণ মানে এখানে সিদ্ধান্তে আসতে হবে যে সঠিক আমরা কি কি জানতে পারলাম। ঠিক আছে, বিভাগ ক কি সঠিক উত্তর দিয়েছে, বা বিভাগ খকে কেউ প্রশ্ন করলো, তাহলে বিভাগ খকে যে প্রশ্ন করলো এবং তার উত্তরে বিভাগ খ যা বললো সেটার পরে আপনি জিজ্ঞাসা করছেন আচ্ছা তাহলে বিভাগ ক তোমরা বলো ওরা কি ঠিক বলেছে। যদি উত্তরটি ঠিক হয় তাহলে খুব ভালো, আর যদি উত্তরটি তারা ভুল দেয়, শিক্ষার্থীরা ভুল দেয়, তাহলে কিন্তু সেখানে আপনাকে আবার সঠিক উত্তরটি বলে দিতে হবে।
বোঝা গেল? তাহলে এইভাবে হচ্ছে এই চারটি দক্ষতা এই চারটা আচরণের পরিবর্তন এখানে করতে হবে। আচ্ছা, এর পরেরটা হচ্ছে 3 নম্বর স্কিল। 3 নম্বর স্কিল হচ্ছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা। ঠিক আছে? তাহলে এনকারেজিং লার্নার্স টু এনকোয়ার, তার মানে কি, আমি আগেই বললাম যে তৃতীয় স্কিলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি পড়িয়েছেন কবিতাটি বা গল্পটি বা পরিবেশ বিজ্ঞানের কোনো একটা চ্যাপ্টার পড়ালেন, খাদ্য নিয়ে আপনি পড়িয়েছেন, কিন্তু তাদের কি হচ্ছে, দ্বন্দ্ব রয়েছে, শিক্ষার্থীদের মনে দ্বন্দ্ব বা ডাউট রয়েছে। তাহলে এখানে কি করবে, শিক্ষার্থীরা তাদের ডাউটগুলোকে ক্লিয়ার করবে, প্রশ্ন করবে। ঠিক আছে? তাহলে এইখানে কিন্তু দেখুন আচরণের পরিবর্তন কি আছে। প্রথমটা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্ন করো। প্রথমেই আপনি ক্লাসে ঢুকবেন এবং প্রথমেই শিক্ষার্থীরা এখানে কি করবে, আপনাকে প্রশ্ন করবে। কি ধরনের প্রশ্ন? ধরুন আপনি ক্লাসে পড়াতে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমাদের মনে আছে আগের দিন আমি কি পড়িয়েছিলাম? ওরা বললো, হ্যাঁ স্যার বা ম্যাডাম আমার মনে আছে, এইটা পড়িয়েছিলাম। আচ্ছা বেশ, তারপরে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে করো। এবার ধীরে ধীরে ওরা প্রশ্ন করবে যে আমরা এই ব্যাপারটা বুঝিনি। ধরুন আবার আমি একটা কবিতা বলছিলাম, সেটা দিয়েই বোঝাচ্ছি যে আপনি কুমোরপাড়ার গরুর গাড়ি পড়িয়েছেন এবং ওরা আপনাকে প্রশ্ন করছে, আচ্ছা আমরা এই কবিতাটি সম্পর্কে অনেক ধারণা পেয়েছি, কিন্তু এই যে হাট বা বাজারে কিভাবে মানে কেনা বেচা হয়, এই ধারণাটি আমার কাছে স্পষ্ট হয়নি। কারণ আগেকার দিনের হাট বাজার তো এখন নেই এবং অনেকের বাড়ি শহরে, তারা হাট বাজার দেখেনি এবং তারা প্রশ্ন ধরুন আপনাকে করছে যে আমরা তো হাট দেখিনি, আমরা শপিং মল দেখেছি, আমি ঠিক বুঝতে পারিনি। তাহলে এই ধরনের কিছু প্রশ্ন শিক্ষার্থীরা শিক্ষককে করছে তাদের দ্বন্দ্বের জায়গা থেকে। ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে, দেখুন এখানে রয়েছে প্রশ্নকরণে নমনীয়তা। আচ্ছা, নমনীয়তার ইংরেজি হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে? তার মানে প্রশ্নটা কেমন হবে, প্রশ্নটা কিন্তু হবে ফ্লেক্সিবল। আপনি যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো রকমভাবে কিন্তু করতে পারেন না। অর্থাৎ কি, আপনি একটা প্রশ্ন করছেন যেটা কিনা নমনীয় প্রশ্ন, কঠিন নয়, একটু সাধারণ ধরনের প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থীরা আপনাকে করছে। আচ্ছা, এইখানে আমি বলে রাখি, এখানে কিন্তু প্যাসিভ মোডে টিচার কাজ করছে, অ্যাক্টিভ মোডে কাজ করছে কারা, স্টুডেন্টসরা। আপনি যে ক্লাসে পড়াতে গিয়েছেন সেই ক্লাসের স্টুডেন্টরা অ্যাক্টিভ মোডে কাজ করছে। ঠিক আছে? তাহলে স্টুডেন্টসরা এখানে কিছু সরল সাধারণ প্রশ্ন করছে। যেমন ধরুন ওরা বলছে যে ম্যাডাম আমি আগের দিন আপনি পড়িয়েছিলেন, আমি এটার সারমর্মটা বুঝতে পারিনি কবিতাটির, আবার যদি একটু বুঝিয়ে দেন। এটা একটা সহজ ধরনের নমনীয় ধরনের প্রশ্ন হয়ে গেল। ঠিক আছে? বা কেউ বলছে যে আমি কবির নামই ভুলে গিয়েছি, আমার মনে নেই, কোথায় জন্মেছে সেটা মনে নেই, সেটা একটু বলে দেন। ঠিক আছে? কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু আপনি তাদেরকে কিছু বোঝাচ্ছেন না, আপনি কিন্তু আপনার টপিক সম্পর্কে বড় করে বলছেন না। কেন বলছেন না? আগের দুটো দক্ষতা বা আগের দুটো স্কিল মানে সমন্বয় সাধন দক্ষতা এবং শিশুকেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা, এই দুটি দক্ষতাতে কিন্তু আপনি পড়িয়েছেন। আজকে কি হচ্ছে, তৃতীয় স্কিলে কি হচ্ছে, যে শিক্ষার্থীরা কিন্তু বারবার করে প্রশ্ন করছে। বোঝা গেল? এরপরে যেটা হচ্ছে দেখুন, তাহলে এখানে নমনীয় ধরনের কয়েকটি প্রশ্ন করছে শিক্ষার্থীরা। আচ্ছা, 3 নম্বর উপাদানে কি হচ্ছে, প্রশ্নকরণের পরিমিতিবোধ। ঠিক আছে? এবার এইখানে কিন্তু আপনাকে একটু কঠিন ধরনের প্রশ্ন করবে শিক্ষার্থীরা। হ্যাঁ, ধরুন যে পরিমিতিবোধে কি থাকছে, যে একটা হচ্ছে ফ্লেক্সিবল টাইপ অফ কোশ্চেন্স হচ্ছে, কোথায় না এটা নমনীয়তাতে ফ্লেক্সিবল টাইপ অফ কোশ্চেন্স হচ্ছে, আর পরিমিতি বোধে কি থাকছে যে একটু কঠিন ধরনের প্রশ্ন যেটার উত্তরটা ওরা সত্যিই বুঝতে পারছে না, সেই ধরনের একটু টাফ কোশ্চেন করে ফেলছে। যেমন ওরা ধরুন একটা তুলনামূলক প্রশ্ন করলো যে আমি কুমোরপাড়ার গরুর গাড়িতে আপনি আগের দিন পড়িয়েছেন, এইরকম হাট বাজারের কেনাবেচা সংক্রান্ত হ্যাঁ অন্য কোনো একটা রাইটারের কবিতার নাম তুলে ধরুন ওরা বলল যে এই গল্পের সাথে বা এই কবিতাটির সাথে রবীন্দ্রনাথের লেখা এই কুমোরপাড়ার গরুর গাড়ি কবিতাটির পার্থক্য কোথায় বা তুলনা কোথায়। ঠিক আছে? তাহলে এই ধরনের কঠিন কয়েকটি প্রশ্ন যেখানে বোঝার ওদের অসুবিধা রয়েছে, হ্যাঁ সেইটা কিন্তু সেখানে করা হচ্ছে। আচ্ছা, শেষ হচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন এটা কিন্তু শুরুর থেকেই হবে, এমন না যে আপনি 4 নম্বরের এই পয়েন্টটা বা এই 4 নম্বরের আচরণের পরিবর্তনটাকে আপনি কখনো অমিট করতে পারছেন। তাহলে বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন এখানে কি হচ্ছে, এইখানে আমি যে কবিতাটি পড়িয়েছিলাম শিক্ষক হিসেবে, সেই কবিতাটি বা সেই গল্পটি সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু শিক্ষার্থীরা করবে। অর্থাৎ কিনা আপনি পড়াচ্ছেন এক আর শিক্ষার্থীরা প্রশ্ন করছে অন্য কোনো একটা বিষয় থেকে, সেটা কিন্তু হবে না। ধরুন আপনি পড়েছেন কুমোরপাড়ার গরুর গাড়ি, এবার ওরা প্রশ্ন করছে যে কেন নেপোলিয়ন যুদ্ধে হেরে গিয়েছে, দুটো তো এক না।
বিষয়ের বাইরে বেরিয়ে গেলাম, তাহলে এরকম করলে হবে না। যে বিষয়টি যখন পড়ানো হবে সেই বিষয় সংক্রান্ত প্রশ্নই যেন শিক্ষার্থীরা করে, সেটাকে এখানে মাথায় রেখে করতে হবে, ঠিক আছে। এবারে আমি আর একটা কথা বলছি যে এইটা কিন্তু প্রথম থেকেই, যে বাংলা ক্লাসে গিয়ে কেউ অন্য কোনো একটা গল্প করে যাচ্ছে বা অন্য কোনো বিষয় নিয়ে বকবক করে যাচ্ছে, সেই সংক্রান্ত প্রশ্ন করছে, সেটা কিন্তু করতে দেওয়া যাবে না। তাহলে সেই রকম যদি শিক্ষার্থীরা উল্টোপাল্টা বিষয় নিয়ে আলোচনা করে, গল্প করে, তাহলেও সেটাও কিন্তু ক্লাসরুমের যে মিসম্যানেজমেন্ট, তার ছবি আমরা সেখানে পাচ্ছি। ক্লাসটাকে কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে, চুপ রাখতে হবে। হতে পারে যে হ্যাঁ, আপনারা হয়তো বলবেন যে আরে মাইক্রো টিচিং তো সত্যি সত্যি ক্লাস না, মাইক্রো টিচিংয়ে আমরা একটা নকল পরিবেশে আমাদেরই শিক্ষার্থী শিক্ষক যারা সহপাঠী তাদের সামনে আমরা নিজেদের দক্ষতা বা পড়ানোর দক্ষতা বৃদ্ধির জন্য আমরা এটা প্র্যাকটিস করছি, আমরা অনুশীলন করছি, যাতে করে যখন আমরা সরকারি চাকরি পাবো তাতে আমাদের যেন ভুল করেও ভুল না হয়, বা সরকারি স্কুলে পড়াবো যখন, তখন যেন ভুল করেও আমরা ভুল না করি। তাই জন্য আমরা বারবার করে প্র্যাকটিস করছি, বিভিন্ন টেকনিকগুলোকে প্র্যাকটিস করছি, কিভাবে ক্লাস ম্যানেজ করা যায় সেই টেকনিকগুলোকে আমরা এই মাইক্রো টিচিংয়ের দ্বারা প্র্যাকটিস করছি। একদম ঠিক কথা। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এই মাইক্রো টিচিংয়ে কিন্তু ধরেই নেওয়া হয় আপনার সামনে যারা বসে রয়েছে তারা আপনার শিক্ষার্থী, এবং তারা কিন্তু আপনার সহপাঠী নয়। সহপাঠী নয় মানে তারা, আপনি ধরুন ক্লাস 3 এর কোনো একটা কবিতা পড়াচ্ছেন, গল্প পড়াচ্ছেন, বা পরিবেশবিদ্যার কোনো একটি জিনিস পড়াচ্ছেন, বা আপনি অঙ্কের কোনো একটা চ্যাপ্টার পড়াচ্ছেন, তাহলে আপনার যারা সহপাঠী তাদেরকে কিন্তু অ্যাক্টিং করতে হবে ওই ক্লাস 3 এর বাচ্চাদের অ্যাক্টিংটা, ঠিক আছে। এখানে ধরেই নেওয়া হচ্ছে যে সামনে যারা বসে আছে তারা ক্লাস 3-তে পড়ে, বোঝা গেল? সেই রকমই কিন্তু উত্তরগুলো বা প্রশ্নগুলো আপনারা তাদের কাছ থেকে পাবেন। আচ্ছা, 3 নম্বর আমি স্কিলটা বলে দিয়েছি, এবার 4 নম্বর স্কিল। 4 নম্বর স্কিল দেখুন, এখানে পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা। 4 নম্বর স্কিলের নাম পর্যবেক্ষণ করা, মানে অবজারভেশন। অবজারভেশন, এখানে আপনাকে কিছু করাতে হবে। আচ্ছা, এটার মানে কিন্তু এটা নয় যে আপনারা অবজারভেশন খালি 4 নম্বর স্কিলেই করাচ্ছেন, অন্য কোনো স্কিলে করাতে পারবেন না। আপনার যদি মনে হয় আপনি সমন্বয় সাধন দক্ষতাতে টিএলএম এর ব্যবহার করবেন বা চার্ট মডেলের ব্যবহার করে পড়াবেন, আপনি সেটা করতে পারেন। আপনার যদি মনে হয় যে না আমি সেকেন্ড স্কিলে চার্ট মডেলের ব্যবহার করব, সেটাও আপনি করতে পারেন। বা কোনো ওই প্রশ্নকরণের দক্ষতার ক্ষেত্রে কী হচ্ছে যে প্রশ্ন ওরা যা করছে, শিক্ষার্থীরা যা প্রশ্ন করছে তার উত্তর দেওয়ার জন্য আপনি কোনো ছবি দেখাচ্ছেন, কোনো চার্ট দেখাচ্ছেন, বা কোনো পিপিটি দেখাচ্ছেন, তাও আপনি করতে পারেন। বোঝাতে পারলাম? তার মানে কি দাঁড়ায় যে পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা 4 নম্বর স্কিল। এই 4 নম্বর স্কিলেই একটি টিএলএম দেখাতে হবে, বা পার্টিকুলার এই স্কিলের জন্যই আপনাকে একটা কি বলবো, কোনো একটা মডেল বানাতে হবে, বিষয়টা তা না। মডেল আপনি একটা বানালেন, সেটা আপনার হিসেব মতো বা আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো স্কিলে আপনি ডেমো দিয়ে দিয়ে পড়াতে পারেন। তবে 4 নম্বর স্কিলে এখানে বেশি মাত্রায় তার ব্যবহার হবে, মানে যে টিএলএম মানে টিচিং লার্নিং মেটেরিয়াল, এইগুলোর বেশি মাত্রায় ব্যবহার হবে এই 4 নম্বর স্কিলে, ঠিক আছে। কারণ এখানে কি করবে, শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করবে। তাহলে প্রথমেই দেখুন এখানে আচরণের পরিবর্তনে কি ব্যবহার করা হয়েছে, শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ। তাহলে আপনি কিছু দেখাবেন তবেই তো শিক্ষার্থীরা দেখবে বা পর্যবেক্ষণ করবে। আপনি যদি কিছু নাই দেখান তাহলে তো শিক্ষার্থীরা দেখবে না। এবারে এখানে বলে রাখি যে সবসময় যে বড় বড় আমাকে চার্ট বানাতে হবে, মডেল বানাতে হবে, বা একটা বিশাল বড় কোনো কিছু ছবি দেখাতে হবে তা না। আপনি কিন্তু বোর্ডেও চক দিয়ে কিছু এঁকে এঁকে দেখাতে পারেন, ঠিক আছে। দেখে আপনি ধরুন প্রশ্ন করছেন, আচ্ছা বলো তো তোমরা কী দেখতে পাচ্ছ, চার্টটিতে কী দেখতে পাচ্ছ, ঠিক আছে, বা বোর্ডে কী লেখা হয়েছে কী দেখতে পাচ্ছ, এইগুলো শিক্ষার্থীরা দেখবে এবং তার উত্তর দেবে, ঠিক আছে। অবশ্যই সেটা আপনার বিষয় সংক্রান্ত হবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে দেখুন এখানে বলা হচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ মানে কি, রিপিট করছেন। আপনি কোনো একটা জিনিস বলেছেন বা বুঝিয়েছেন, কিন্তু ওদের মনে দ্বন্দ্ব রয়ে গিয়েছে, ওরা সঠিকভাবে এখনও ধারণাটা স্পষ্ট হয়নি, তাই জন্য সেই জায়গাটা আবার রিপিট করে যাচ্ছেন, ঠিক আছে। আবার দেখাচ্ছেন, হ্যাঁ, যে দেখো তো, আবার দেখো তো, এটা তাহলে কী হলো, এটা কিসের ছবি, এরকমভাবে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে শিক্ষার্থীর দ্বারা কার্য কারণ সম্পর্ক স্থাপন। কার্য কারণ সম্পর্ক স্থাপন, এখানে কিন্তু কেন দিয়ে কয়েকটি প্রশ্ন করতে হবে। কেন মানে কি, ওয়াই রয়েছে এরকম প্রশ্ন করতে হবে। তবেই কিন্তু যে উত্তরটা পাবেন সেইটার সাথে কি হবে, কার্য কারণ সম্পর্ক স্থাপন হবে। কেন দিয়ে প্রশ্ন করলে আমরা যখনই উত্তরটা পাই তখন সেই উত্তরটা কিন্তু কার্যকারণ সম্পর্কটা স্থাপন করে।
যেমন একটা বাচ্চা ধরুন প্রশ্ন করলো আপনাকে যে কেন রবীন্দ্রনাথ ঠাকুর এরকম কুমোরপাড়ার গরুর গাড়ি কবিতা লিখেছে, হ্যাঁ, তখন কিন্তু বলতে হবে যে তিনি হাট বা বাজারের চিত্রটি তুলে ধরার জন্য এই ধরনের কবিতা লিখেছেন, বা কবিতাটির প্রেক্ষাপট সম্পর্কে কিন্তু আপনাকে এখানে বলতে হবে। বোঝাতে পারলাম? আচ্ছা, তারপরে দেখুন এখানে রয়েছে পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন। শেষে ওই এক ধরনের প্রশ্ন থাকে না যে তাহলে তোমরা আজকে কি কি বুঝলে এই ক্লাসটি থেকে, যেখানে এমন প্রশ্ন করব যেখানে কিনা শিশুদের চিন্তাটা কি করতে পারছে, তারা ভাবছে কি, ক্লাসটা শিখলো কি, এইটা আমরা বুঝতে পারবো। এই ধরনের কিছু আমরা প্রশ্ন এখানে করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হয়ে গেল আমাদের কিন্তু 4 নাম্বার দক্ষতা। এইবারে আসি 5 নাম্বার যে দক্ষতা, সেটা 5 নাম্বার দক্ষতা হচ্ছে শিখন পরিস্থিতির সাথে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা। তাহলে ইন্টিগ্রেটিং পারফর্মিং আর্ট উইথ দ্য লার্নিং সিচুয়েশন। তার মানে কি হলো, এখানে কিছু পারফর্ম করবে শিক্ষার্থীরা, অ্যাক্টিভিটি করবে শিক্ষার্থীরা, যার মাধ্যমে তারা কিছু শিখবে, ঠিক আছে? কৃতকলা করে দেখাতে হবে। আচ্ছা, এইবারে এটার উপাদানে যাই। এটারও কিন্তু এই দেখুন এখানে 4টি উপাদান রয়েছে, ঠিক আছে? তাহলে 4টা উপাদানে প্রথমটাই কি? প্রথমটাই হচ্ছে বিষয়সমূহে প্রত্যক্ষ অংশগ্রহণ। প্রত্যক্ষ অংশগ্রহণ মানে কি? আমরা এমন কিছু শিক্ষক হিসেবে প্রশ্ন করব যার উত্তর দেবে শিক্ষার্থীরা এবং অংশগ্রহণ করবে। ধরুন আপনি কোনো একটি প্রশ্ন করলেন, দিয়ে বললেন যে আসো প্রথম বেঞ্চ থেকে তুমি উঠে আসো, যে সুনীল উঠে আসো, উঠে এসে বোর্ডে লেখো, উত্তরটা লেখো তো বোর্ডে। ওরা বোর্ডে উত্তর লিখলো। এবার সেই উত্তরটা যদি ভুল হয় আপনি পাশে কাটা চিহ্ন দিয়ে দিলেন, সঠিক হলে পাশে রাইট চিহ্ন দিয়ে দিলেন। আর যদি ভুল লেখে তাহলে সঠিক উত্তরটা আপনাকে আবার বলে দিতে হবে, ঠিক আছে? এটা একটা। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সৃজনাত্মক সৃষ্টি। সৃজনাত্মক সৃষ্টিতে আপনি কোনো কিছু বাচ্চাদেরকে আঁকতে বলতে পারেন, বা কোনো একটা জিনিস কালার করতে বলতে পারেন। ধরুন আপনি একটা গ্রাম্য চিত্র দিয়ে বললেন আচ্ছা এখানে দেখো হাট এবং বাজারের ছবি রয়েছে, এই হাট বাজারের যে ছবি রয়েছে এইগুলো তোমরা বিভিন্ন, দেখো এখানে সবজি বিক্রি হচ্ছে, তারপরে খেলনা বিক্রি হচ্ছে, তারপরে কলসি বিক্রি হচ্ছে, এইগুলোকে তোমরা না রং করো, এইটা একটা হতে পারে। আবার যদি আপনি বলেন যে না তুমি এখানে একটা গরুর গাড়ির ছবি আঁকো তো তোমরা, ঠিক আছে? গরুর গাড়ির ছবি আঁকো, তাহলে ছাত্রছাত্রীরা কী করবে, যে তার সেই ছবিটা এঁকে দেখাবে। অর্থাৎ আপনার বিষয় সংক্রান্ত কোনো একটা টপিকের ছবি আপনারা আঁকতে দিতে পারেন, বা কোনো কিছু লিখতে বলতে পারেন, যে অনুচ্ছেদ লিখতে বলছেন, যে তোমার গ্রামে যেদিন হাট বসে, হ্যাঁ, সেদিনের যে চিত্র তোমাদের মাথায় আসছে সেই সম্পর্কে তোমরা একটা অনুচ্ছেদ রচনা করো, ঠিক আছে? এইরকম কিছু সৃজনাত্মক সৃষ্টি যেটা কিনা শিক্ষার্থীরা লিখবে এবং দেখাবে আপনাকে, সেইটা এখানে করতে হবে, ক্রিয়েটিভ কোনো কিছু, ঠিক আছে? তারপরেরটা হচ্ছে হ্যাঁ নাট্য রূপান্তরকরণ। নাট্য রূপান্তরকরণ মানে এটা কিন্তু খুব মজাদার। হ্যাঁ, রোল প্লের মাধ্যমে আমরা অনেক সময় পড়িয়ে থাকি। রোল প্লে, রোল প্লে মানে কি? নাটকের যে বিভিন্ন চরিত্রগুলো হয় সেগুলো আমরা একে অপরকে দিয়ে দিচ্ছি। আমরা এখানে বলছে যে সঙ্গে যে যায় ভাগ্নে মদন, তাই তো? তাহলে আপনি ভাগ্নে আর মদনকে একটা মানে শিক্ষার্থীকে ডেকে বললেন যে তুমি ভাগ্নে মদন সাজো, ঠিক আছে? আবার আরেকজনকে ডেকে বলছেন যে তুমি গরুর গাড়ি চালাও, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু গোটা বিষয়টাকে ওরা নাটকের মাধ্যমে করে দেখাবে, ঠিক আছে? তাহলে নাট্য রূপান্তরকরণ মানে কাইন্ড অফ রোল প্লে। তাহলে এই রোল প্লের জায়গাতে বিভিন্ন যে ক্যারেক্টারগুলো রয়েছে আপনার কবিতাতে বা আপনার গল্পে, সেই চরিত্রগুলোকে আপনারা কি করবেন, এক একজন শিক্ষার্থীকে বলবেন তোমরা এই চরিত্রের অনুসারে তোমরা এখানে অ্যাক্টিং করো, ঠিক আছে? এইভাবে কিন্তু গোটা গল্পটাই ওরা অ্যাক্টিংয়ের মাধ্যমে কিন্তু শিখে যাবে, মানে খেলার ছলে শিক্ষা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটি জায়গা এখানে। আচ্ছা, লাস্ট হচ্ছে বিষয়ের প্রতিফলন। বিষয়ের প্রতিফলনে সেই এগেন লাস্টে আমরা যেটা জিজ্ঞাসা করি ফিডব্যাক নেওয়ার জন্য, তাহলে কী কী বুঝতে পারলে তোমরা আজকের ক্লাসটি থেকে, কী কী শিখতে পারলে তোমরা আজকের ক্লাসটি থেকে, ঠিক আছে? ওদের যে চিন্তাধারা সেটার কতটা বিকাশ হলো সেই সংক্রান্ত কয়েকটি প্রশ্ন আমরা করব, এবং এইভাবে কিন্তু স্কিলগুলো পারফর্ম করে এখানে দেখাতে হবে। আশা করি এই ছোট ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে প্রত্যেকটা স্কিল, অর্থাৎ ডিএলএডের যে 5টি স্কিল রয়েছে, এই 5টি স্কিলের প্রত্যেকটা স্কিলের আন্ডারে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো আপনারা কিভাবে পারফর্ম করবেন। দেখুন খাতায় লেখার সময় কিন্তু আমরা একটা ফরম্যাট মেনটেন করে লিখি, কিন্তু যখন আমরা ডেমো দিই না তখন কিন্তু শিক্ষক হিসেবে নিজেদেরকে কিন্তু ওই সিচুয়েশন ওরিয়েন্টেড হয়ে যেতে হয়, পরিস্থিতির সাথে আপনাকে আগে খাপ খাওয়াতে হবে,
ঠিক আছে। এবং আপনি কোনো একটা আচরণের পরিবর্তন বা কোনো একটা উপাদান ধরুন আগে পরে করেছেন, মনে করুন এই যে বিষয়সমূহের সঙ্গে প্রত্যক্ষ অংশগ্রহণ, এইটা আপনি করতে গিয়ে আপনি সৃজনাত্মক সৃষ্টিটা আগে করে ফেলেছেন, হতেই পারে সৃজনাত্মক সৃষ্টি আপনি আগে করছেন, আবার 1 নম্বরে যেটা আছে প্রত্যক্ষ অংশগ্রহণ সেটা আপনি দ্বিতীয় জায়গায় করছেন, বা নাটক রূপান্তরকরণটা আপনি আগে করে ফেলেছেন। এইটা কিন্তু ম্যাটার করবে না, পারফর্ম যখন করবেন বা যখন আপনি ডেমো দেবেন তখন কিন্তু এই সিকোয়েন্সটা ম্যাটার করবে না। বোঝা গেল? আশা করি যে এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন, কারণ বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।